চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাকে 10 দিনের রিমান্ডে চায় পুলিশ। ডেভিড ইমন বলতেছি, আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখেন, আপনি না শুনলে বুঝছেন। আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। একদিন হঠাৎ আপনার মোবাইলে বিদেশি নম্বর থেকে ফোন এলো। ফোনের ওপাশের ব্যক্তি আপনার বাড়ি, ব্যবসা, নির্মাণাধীন ভবন, এমনকি আপনার সন্তান কোথায় পড়াশোনা করে সব তথ্য এক নিঃশ্বাসে বলে দিল। তারপর মাত্র একটি বাক্য, টাকা না দিলে পরে লাশ হবে আপনার পরিবারের। দর্শক, ঠিক এমনভাবেই কোটি কোটি চাঁদাবাজির এক ভয়ঙ্কর সাম্রাজ্য গড়ে তুলেছিল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামেও পরিচিত। অবশেষে ভারতে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে পরিচালিত হতো এই বিশাল চাঁদাবাজির সিন্ডিকেট? কারা সংগ্রহ করত টাকা, আর কোথায় যেত সেই কোটি কোটি টাকা? আজকের এই ভিডিওতে তুলে ধরছি সেই রোমহর্ষক চাঁদাবাজি সিন্ডিকেটের ভেতরের গল্প। পুলিশের তথ্য অনুযায়ী ডেভিড ইমন ছিলেন পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অন্যতম ঘনিষ্ঠ অনুসারী। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 15টি মামলা। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। শেষ পর্যন্ত যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় 3 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তকারীদের মতে এই গ্রেপ্তার শুধু একজন সন্ত্রাসীর নয়, বরং একটি সুসংগঠিত চাঁদাবাজ চক্রের মুখোশ উন্মোচন করেছে। তদন্তে উঠে এসেছে, চাঁদা দাবি করার আগে লক্ষ্যবস্তু ব্যক্তিকে নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করা হতো। ব্যবসায়ীর আয়ের উৎস, সম্পদের পরিমাণ, কোথায় ভবন নির্মাণ হচ্ছে, পরিবারের সদস্য কারা, কে কোথায় পড়াশোনা করেন, সবকিছুই আগে থেকে জেনে নিত ইমনের সোর্সরা। আলাদা আলাদা তথ্যদাতা ছিল যারা নিয়মিত এসব তথ্য সংগ্রহ করত। সব তথ্য হাতে পাওয়ার পর শুরু হতো আসল খেলা। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করা হতো। ফোনের ওপাশে থাকা ব্যক্তি এমনভাবে পরিবারের প্রতিটি সদস্যের তথ্য বলতেন যেন তিনি প্রতিদিন তাদের অনুসরণ করছেন। এরপর দাবি করা হতো কয়েক লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত চাঁদা। টাকা না দিলে গুলি, হামলা কিংবা পরিবারের সদস্যকে হত্যা করার হুমকি দেওয়া হতো। সম্প্রতি দক্ষিণ পাহাড়তলির এক ব্যবসায়ী এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জুন মাসের শেষ দিকে বিদেশি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন নিজেকে বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দেন। ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনের কথা বলেন, ব্যবসার বিস্তারিত তুলে ধরেন, এমনকি তার ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করেন তাও জানিয়ে দেন। এরপর দাবি করেন 20 লাখ টাকা। হুমকি ছিল স্পষ্ট, চাঁদা না দিলে কলেজ পড়ুয়া বড় ছেলেকে হত্যা করা হবে। এই অবস্থায় ওই ব্যবসায়ী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন, কিন্তু কেউই ইমনকে রাজি করাতে পারেননি। বরং এরই মধ্যে তার নির্মাণাধীন ভবনে হামলা চালানো হয়। নিরাপত্তা প্রহরীকেও মারধর করা হয়। পরে বাধ্য হয়ে ব্যবসায়ী ইমনের কাছে অনুরোধ করেন টাকা কমানোর জন্য। শেষ পর্যন্ত 20 লাখ টাকা থেকে কমিয়ে 5 লাখ টাকায় সমঝোতা হয়। এরপরও শেষ হয়নি নাটক। ইমনের নির্দেশ ছিল নগদ টাকা দিতে হবে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে তার এক সহযোগী ব্যবসায়ীকে নগরের অক্সিজেন এলাকায় যেতে বলেন, কিন্তু তিনি যেতে রাজি না হয় 2 যুবক একটি অটোরিকশা নিয়ে সরাসরি তার বাসার সামনে আসে। সেখান থেকে নগদ 5 লাখ টাকা নিয়ে তারা চলে যায়। ওই ব্যবসায়ী একা নন, আরও অন্তত 5 জন ভুক্তভোগী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের সবার কাছ থেকে নগদে টাকা সংগ্রহ করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কেউই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি, কারণ তাদের আশঙ্কা ডেভিড ইমন যদি ভবিষ্যতে জামিনে মুক্তি পান কিংবা তার সহযোগীরা বাইরে থাকে, তাহলে আবারও তাদের ওপর হামলা হতে পারে। পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। নগদে সংগ্রহ করা এসব টাকা সরাসরি ইমনের হাতে যেত না। চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে টাকা সংগ্রহ করে বাহকরা নিয়ে যেত জিইসি মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে। সেখানে ইউসুফ নামের এক ব্যক্তির কাছে জমা দেওয়া হতো পুরো অর্থ। এরপর ইউসুফের কাজ ছিল সেই টাকা বিভিন্ন ব্যাংক হিসাব কিংবা হুন্ডির মাধ্যমে ডেভিড ইমনের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ পুরো চাঁদাবাজি চক্রটি ছিল ধাপে ধাপে পরিচালিত একটি সংগঠিত নেটওয়ার্ক। পুলিশ জানিয়েছে, চক্রটির প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা দল ছিল। একটি দল তথ্য সংগ্রহ করত, আরেকটি দল বিদেশি নম্বর থেকে ফোন করে হুমকি দিত, অন্য একটি দল নগদ টাকা সংগ্রহ করত, আবার আলাদা দল হামলা, ভাঙচুর কিংবা গুলিবর্ষণের মতো সহিংস কর্মকাণ্ড চালাতো। অর্থাৎ একজন সদস্য অন্য দলের সদস্যকে প্রায় চিনতই না। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পুরো নেটওয়ার্ক শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডেভিড ইমন পুলিশের কাছে স্বীকার করেছেন, ধরা পড়ার ঝুঁকি কমাতেই তিনি সরাসরি ব্যাংকে
থেকে টাকা নিতেন না, বেশিরভাগ ক্ষেত্রে নগদ টাকা সংগ্রহ করা হতো। আর যারা টাকা আনতো তারা সাধারণত সেই এলাকার বাসিন্দা নয়, অন্য এলাকা থেকে এসে টাকা নিয়ে আবার দ্রুত সরে পড়ত। এতে ভুক্তভোগীরাও তাদের শনাক্ত করতে পারত না। পুলিশ এখন ইউসুফ নামের এই ব্যক্তিকে খুঁজছে, যিনি পুরো অর্থ লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, তাকে গ্রেপ্তার করা গেলে কোটি কোটি টাকার চাঁদাবাজের অর্থ কোথায় গেছে, কারা এই নেটওয়ার্কে জড়িত এবং কারা কারা সুবিধাভোগী, এসব বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, তদন্তে দেখা গেছে পুরো চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করত। তথ্য সংগ্রহ, হুমকি, টাকা আদায় এবং হামলা সবকিছুই আলাদা আলাদা টিম পরিচালনা করত। ফলে এক সদস্য ধরা পড়লেও পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে যেত। অন্যদিকে জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, রিমান্ডে নেওয়ার পর ডেভিড ইমনের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। ইতিমধ্যে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যেসব ব্যবসায়ী বা প্রবাসী এই চক্রের শিকার হয়েছেন তাদের সবাইকে ভয় না পেয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে একটি সংঘবদ্ধ চক্র মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করতে পারে। একই সঙ্গে এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জ। এখন সবার নজর পুলিশের পরবর্তী তদন্তের দিকে। ডেভিড ইমনের গ্রেপ্তারের পর কি ভেঙে পড়বে এই চাঁদাবাজ সিন্ডিকেট, নাকি এখনও পর্দার আড়ালে সক্রিয় রয়েছে আরও প্রভাবশালী সদস্যরা? দর্শক, এ নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এ ধরনের গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।